শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন নীড়ে। অন্ধকারের শুরুতেই কুয়াশায় আচ্ছাদিত হয়ে যায় চারদিকটা। শিশিরে ভিজে যায় তৃষ্ণার্ত প্রকৃতি। সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকেলবেলা। সূর্যের অস্ত যাওয়া মুহূর্তের সময়টা। রক্ত লাল হয়ে উঠে পশ্চিমা আকাশ। আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা, যেথায় একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটানোর স্বপ্নে বিভোর হয়, অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। গভীর নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। দূর দিগন্তে শুধু চাঁদ আর তারার মেলা। রাতের গভীরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ছুটে আসছে দিগন্তে ভোরের প্রহর। পুরোটা শহর এখন নিস্তব্ধতায় পরিণত হয়েছে। শুধু একজোড়া চোখে নেই কোনো ঘুম। সেই চক্ষুজোড়া চেয়ে আছে একজন ঘুমন্ত মায়াবতীর পানে, যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে অন্য কারোর ঘুম কেড়ে নিয়ে। সেই চক্ষুজোড়া যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। সেই মানুষটি আর কেউ নয়, সংরুদ্ধ। সেই নিঃশব্দে এগিয়ে গেল অনিমার রুমে। ভাগ্যবশত তার রুমের ঠিক বিপরীত পাশেই রুদ্ধের রুম। হয়তো এটা সৃষ্টিকর্তার লীলাকমল। রুদ্ধ এগিয়ে এসে বসল অনিমার মাথার ঠিক পাশে। দুহাত দিয়ে মুখখানা ধরে ধীর কণ্ঠে বলে উঠল, তোমার দিকে হাজার বছর ধরে চেয়ে থাকলেও তার তৃষ্ণা ফুরাবে না গো ফুলপরি। কারণ তুমি আমার নেশা। আমার নেশাটাই তুমিময়, যা অন্য কোনো নেশা মতন নয় যে কয়েক মুহূর্তে কেটে যাবে। আমি যে তোমার ভালোবাসা নামক অসুখে আক্রান্ত হয়েছি। আমি বারংবার তোমার এই ভালোবাসা নামক অসুখে আক্রান্ত হতে চাই গো আমার মায়াবতী। মুখে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কেঁপে উঠল অনিমা। তবে তীব্র ঘুমের কারণে চোখ খুলতে পারল না সে। তা দেখে মুচকি হাসি ফুটে উঠল রুদ্ধের মুখে। এই মেয়েটা সত্যিই তাকে ঘায়েল করবেই। অনিমার কপালে সরে আসা ছোট্ট বেবি হেয়ারগুলো খুব সতর্কতার সাথে সরিয়ে দিল। অতঃপর কপালে ভালোবাসার উষ্ণ প্রতীকীটা দিয়ে উঠে আসতেই বা হাতটা আঁকড়ে ধরল অনিমা। রুদ্ধ ভেবেছে ঘুমের ঘোরে ধরেছে হয়তো, কিন্তু পিছনে ফিরতেই চমকে গেল। কারণ অনিমা বিছানায় বসা আর ছোট ছোট চোখ করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। ঘাবড়ে গেল রুদ্ধ যদি চিৎকার করে, কিন্তু রুদ্ধকে অবাক করে দিয়ে বলে উঠল, অসভ্যের মতন আমার রুমে এলেন কেন আপনি? আর আমাকে চুমু কেন খেলেন? কই, তোমার মনের ভুল হয়তো। আমার সাথে মিথ্যে বলছেন মিস্টার রুদ্ধ ওরফে মিস্টার অসভ্য। কি ভেবেছেন আমি কিছু বুঝি না? সবকিছু শুনেছি আমি। কি শুনেছ? আমি অসভ্য কেন হব? যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তাহলে এতদিন মেসেজকারী মানুষটি তাহলে আপনি, তাই না মিস্টার? অনিমার কথায় যেন ফেঁসে গেল রুদ্ধ। কি যে বলো না, আমি তোমার নম্বর পাবো কোথায়? তাছাড়া আজই তোমায় দেখলাম প্রথম। বাজে না বকে ঘুমিয়ে পড়ো। আমাকে জাস্ট ফুলপরি বলে সেই মেসেজকারী ডাকতো যা স্পষ্ট কিছুক্ষণ আগে আপনার ডাকার মতনই। আই থিঙ্ক এটা তোমার মনের ভুল। গুড নাইট, এখন আসি কেমন? বলে চলে আসতে নিলে অনিমা রুদ্ধের ধরা হাতটাকে সজোরে নিজের দিকে টান মারল। ফলে যা হওয়ার কথা তার চেয়েও বেশি কিছু ঘটল। রুদ্ধ টাল সালমাতে না পেরে সোজা অনিমার উপরে। নিজের কাণ্ডেই নিজে হতবিহ্বল হয়ে গেল অনিমা। এদিকে অনিমার এহেন কাণ্ডেই চক্ষুজোড়া গোল গোল হয়ে গেল রুদ্ধের। উঠুন আমার উপর থেকে। আমি পারবো না। নিজেই ফেলেছ নিজেই তুলবে। বেশ অবাক হলো অনিমা। আপনি এত ভারী কেন? উফস কি মোটা আপনি। উঠুন না প্লিজ। অনিমার বাচ্চামার্কা কণ্ঠে রুদ্ধ কি হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না, হ্যাবলার মতো অনিমার দিকে তাকিয়ে রইল। এই যে মিস্টার অসভ্য, আপনি কি উঠবেন? প্রেয়সীর জন্যই একটু না হয় অসভ্য হলাম। কি বলো ফুলপরি? বলে অনিমার দুচোখের পাতায় চুমু খেয়ে চলে গেল রুদ্ধ। অনিমা জাস্ট রুদ্ধের এমন কাণ্ডে অবাক হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। আর মনে মনে বকা দিত লাগলো রুদ্ধকে, ব্যাটা অসভ্য। প্রেয়সী? তোর প্রেয়সী হতে আমার বয়েই গেছে। খাটাস একটা। বলে কিনা প্রেয়সীর জন্যই একটু অসভ্য হলাম। আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ল সে। এদিকে রুদ্ধকে বেশ খুশি দেখাচ্ছে। অবশেষে সে বলেই ফেলল অনিমা যে তার প্রেয়সী। যাক, অবশেষে প্রেয়সী আজ জেনেই গেল সে তার অসভ্য মানুষটার। থ্যাঙ্ক গড। আজ অহন না বললে হয়তো থাকতেই পারতাম না, বলা তো দূরে থাক, থ্যাঙ্কস শালা বাবু। বলতে বলতে সেও শুয়ে পড়ল। তবে ঘুমানোর আগে তার বাবাইকে খবরটা দিয়ে দিল যে সে আজ বিজি, তাই ফিরতে কাল হবে।
শীতের সকালের শোভা অতি অনুপম। ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়, গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী। এক ধূসর স্বপ্নের বেশ, অপূর্ব তার রূপ মাধুরী, অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ। রৌদ্রতাপ মৃদু, শিশির ঝরা রাত আর কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিক। ধোয়ার মতন বাষ্পকণা উড্ডিন নদী ও পুকুরের জল হতে। পাতা ঝরা মরশুম যে কড়া নাড়ে দাঁড়ে আর জানান দিয়ে যায়, উদাসী সন্ন্যাসীর বেশে শীত এসেছে যেন আজ প্রকৃতিকে রিক্ত করতে। এই রৌদ্রের প্রথম তাপ যেন এসে পড়ল অনিমার মুখশ্রীতে, ভেঙ্গে গেল ঘুমখানি। সোজা ফ্রেশ হয়ে নিচের রান্নাঘরে চলে এলো। সকাল হতেই চৌধুরী বাড়ির সকলে এক হয়েছে ড্রয়িং রুমে। পরিবারের প্রতিটা মেম্বারসই উপস্থিত হয়েছে সেখানে। কিন্তু অনিমাকে রান্নাঘরে দেখে ধমক দিল অহন। অনু, রান্নাঘরে কেন তুই? ভাইয়ের ধমকে কেঁপে উঠল সে। মাথা নিচু করে আমতা আমতা স্বরে বলে উঠল, আসলে ভাইয়া সবার চাটা বানিয়ে নিতাম আর কি। বাড়িতে কি চাকরের অভাব পড়েছে? নেক্সট টাইমে যেন তোকে রান্নাঘরে না দেখি। চল আমার সাথে, একটা সাউন্ডও করবি না। চুপচাপ চল, বলে অনিমাকে সাথে করে ড্রয়িং রুমে নিয়ে এলো অহন। এসেই তার বড় মামার উদ্দেশ্যে বলে উঠল, বড় মামা, বাড়িতে কি সার্ভেন্টসদের অভাব? অহন এহেন কথায় চমকে গেল সবাই, কারণ সকাল সকাল অহন প্রচুর পরিমাণে রেগে আছে। ইনকিয়াত আনাস বলে উঠল, না তো, কেন বলছিস এই কথা হঠাৎ? তাহলে আমার বোনটাকে দিয়ে কেন রান্নাঘরের সবকাজ করাও হে? সে কি এই বাড়ির চাকর? কলি বেগম আমতা আমতা করে বলল, আসলে অহন বাবা, ও তো নিজ থেকেই ওখানে যায়। কলি বেগমের পরপর মিথ্যা কথা যেন অহনের আগের আগুনে ঘি দেওয়ার মতন কাজ করল। তেতে উঠল সে। মিথ্যে বলছে কেন মামি? তোমার গতকালের করা ব্যবহারটাই তো সবটার প্রমাণ করে। মাথা নিচু করে নিল কলি বেগম। কিছুই বলার আর অবশিষ্ট নেই যে। ইনকিয়াত আনাস পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, অনিমা, আজ এখন থেকে তুই আর কোনো কাজ করবি না। কেউ তোকে কিছু বললে সোজা আমায় এসে বলবি কেমন? এতদিন তো তোর মামি বলতো রান্নার সকল কাজ সেই করে, তাই কিছু বলতাম না, বিশ্বাস করেছি তাকে, কিন্তু এত বড় মিথ্যে সে বলবে ভাবতেই আমার গা ঘিন ঘিন করে উঠছে। অনিমা সম্মতিসূচক মাথা নাড়াল। মানে সে করবে, মানবে কথাগুলো। কিছুক্ষণ আগেই তন্নি ক্ষমা চেয়ে নিল অনিমার কাছ থেকে। সেও ক্ষমা করে দিল, কারণ ছোট মানুষ সে। হয়তো অজান্তেই সেদিন কথাগুলো বলেছিল। রুদ্ধ ভাইয়া, কি করছেন কি ছাড়ুন। হুসস, নো সাউন্ড। আমার কাজ আমায় করতে দাও ফুলপরি, বলে অনিমার কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিল রুদ্ধ। রুদ্ধের এমন ঘোরলাগা কণ্ঠে চমকে গেল অনিমা। রুদ্ধের তপ্তশ্বাসে বারবার কেঁপে উঠছে সে। কেউ আসতে পারে? প্লিজ ছাড়ুন আমায়। নো মোর ওয়ার্ডস। আর একটাও কথা বলবে না, বলে অনিমার কাপা কাপা নরম পেল ওষ্ঠদ্বয় নিজ আয়ত্তে নিয়ে নিল। আবেশে চক্ষুজোড়া বন্ধ করে নিল অনিমা। কতক্ষণ ছিল জানে না তারা, কারণ রুদ্ধ তার প্রেয়সীর ছোঁয়া পেয়ে চারপাশ ভুলে গেল। অনিমাও এখন নিজের মধ্যেই নেই। হঠাৎ কারো আওয়াজে ধ্যান ভাঙল তাদের। দুজনের এমন রোমান্সের দিকে তাকাতেই বিস্ময় এসে ভর করল সামনের মানুষটির। চিৎকারে করে উঠল সে, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। মুহূর্তেই দুজন ছিটকে দূরে সরে পড়ল। রুদ্ধ সামনে মানুষটিকে দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে রইল। কিন্তু অনিমা লজ্জায় মাথা তুলে তাকাতেই পারছে না। সাহস করে তাকাতেই আবারও একরাশ লজ্জা এসে যেন আষ্টেপৃষ্ঠে ধরল তাকে। কারণ সামনে, মাই গড অনু, তলে তলে এসব চলে? আমি কি তাহলে পর হয়ে গেলাম? আমাকে বললে কি এমন হতো? প্রেম করছিস ভালো কথা, আমাকে বললে কি হতো? অভিমানী কণ্ঠে বলে উঠল ফারিহা। রুদ্ধ এখনো ঠাই দাঁড়িয়ে আছে, যেমন তেমন ভাবেও নয়, একেবারে পকেটে দুহাত গুজে ডোন্ট কেয়ার ভাব নিয়ে, যেন কোথাও কিছুই হয়নি। ফারিহার কথায় প্রত্যুত্তরে অনিমা আমতা আমতা করে বলে উঠল, ফারুপু, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। এই অসভ্য লোকটা আমাকে জোর কর। অনিমাকে আর কিছু বলতে দিল রুদ্ধ। লাইক সিরিয়াসলি, আমি জোর করে করেছি মিস অনিমা মেহরুবা? মানে এতে তোমার কোনো হাত ছিল না? আমি জাস্ট বিলিভ করতেই পারছি না, তুমি এত বড় একটা মিথ্যে বলতে পারলে, তাও তোমার প্রেমিকের নামে। তুমি আমাকে ভালোবাসো সেটা কি সরি ভাবিকে বলা যেত না? উনি তোমাকে নিজের বন্ধু আর ছোট বোন ভাবে, আর ওনাকে না বলে এটা কি ভালো হলো?
বলেই অনিমাকে ফারিহার আড়ালে চোখ মেরে মাথা নাড়াতে নাড়াতে চলে গেল রুদ্ধ। রুদ্ধের কথাগুলো যেন অনিমার মাথার উপর দিয়ে গেল। অবাক হয়ে রুদ্ধের গমনপথের দিকে তাকিয়ে রইল অনিমা। তার ধ্যান ভাঙল ফারিহার কথায়। তা কতদিনের প্রেম হা? অহন ভাইকে বলবো বিয়েটা দিতে, নাকি আমি ব্যবস্থান করব বাকিটা? মুচকি হেসে বলে উঠল ফারিহা। ফারুপু, তুমিও? বিলিভ মি, আমি কিছুই করিনি। এই অসভ্য ব্যাটাই সব করেছে। তারপরে কাল রাত থেকে ঘটে যাওয়া সবকিছুই খুলে বলল ফারিহাকে। ফারিহা যেন অনিমার কথায় নিজের হাসি আটকাতেই পারছে না। অবশেষে শব্দ করেই হেসে দিল। এদিকে আড়াল থেকে সবটা শুনে নিল রুদ্ধ। নিজেই নিজের কপাল চাপড়াচ্ছে। উফ, এই মেয়েটাও না! একান্ত গোপনীয় কথাগুলোই বলার কি প্রয়োজন ছিল? দিল তো মানসম্মানের 12টা বাজিয়ে। ধ্যাতো, তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা করতে গাফলতি করেছো তুমি, সো এর শাস্তি তো তোমায় অবশ্যই পেতে হবে। ফোনে কোন এক ব্যক্তিকে বলল কথাটি। ম্যাম প্লিজ আমার কথাটা শুনুন। ফোনের অপর পাশের ব্যক্তিটি আকুতি মিনতি করে বলল কথাটা। কি শুনবো হে? একটা কাজও ঠিক মতন করতে পারলে না তুমি? তোমার কথা শোনার প্রশ্নই আসে না। রাগান্বিত কণ্ঠে বলে উঠল মহিলাটি। প্লিজ ম্যাম দয়া করুন। আমি জানি এর ফল হয়তো খুব ভয়ানক হতে পারে, কিন্তু আমার যে সেদিন কিছু করার ছিল না। কারণ ওপারের ব্যক্তির মুখের কথা কেড়ে নিল মহিলাটি। নো এক্সকিউজ। আমি জানি তুমি এখন নিজে আর নিজের পরিবারকে বাঁচাতে অনেক বাহানা দিবে, তাই তোমাকে একটা শেষ সুযোগ দেয়া হবে। পারবে তো সেই সুযোগটা কাজে লাগাতে? শয়তানি হাসি দিয়ে জিজ্ঞেস করল মহিলাটি। কিসের সুযোগ মা? কাকে শেষ সুযোগ দিতে চান আপনি? ননা মানে এই তো, কিছু না। তুমি কখন এলে ফারিহা? এই তো মা, এখনই এলাম। ভাবলাম আপনার কফিটা দিয়ে যায়। আপনি আবার কোল্ড কফি পছন্দ করেন, তাই আপনার কফিটা নিয়ে আসলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলল কলি বেগম। ওপাশের লোকটা হ্যালো হ্যালো করেই যাচ্ছে, তাই অগত্যা ফোনটা কেটে দিল কলি বেগম। মনে মনে ভাবতে লাগলেন, যাক বাবা, শুনতে পেল না সে। অনেক বড় বাঁচা বেঁচে গেলাম, না হলে আজই সব শেষ হয়ে যেত। এখন থেকে অনেক সাবধানে কাজ করতে হবে, না হলে সমস্ত প্ল্যানই বাতিল হয়ে যাবে শেষমেশ। কলি বেগমকে ভাবতে দেখে ফারিহা বলে উঠল। কি ভাবছেন মা? কফি কি ভালো হয়নি? ফারিহার ডাকে যেন হকচকিয়ে উঠলেন কলি বেগম। বেশ বিরক্ত হলো ছেলের বউয়ের উপর। রাগ লাগছে তার বেশ। আসারও যেন আর সময় পেল না সে। নিজেকে সামলিয়ে বলে উঠল, না আসলে কিছু না। হে, কফিটা বেশ ভালোই হয়েছে। এই কফিটা আমার বেশ পছন্দের জানোই তো, তাই ভালো না হওয়ার প্রশ্নই বসে না, বলে মেকি হাসি দিলেন কলি বেগম। ফারিহাও বেশ আর ঘাটল না তার শাশুড়িকে। সে বুঝতেই পারল তার শাশুড়ি এই অসময়ে তার রুমে আসাতে একটু বেশি বিরক্ত হয়েছে। তাই বলে উঠল, মা, আমি আসি এবার। অহন ভাই ডাকছে আমায়। আচ্ছা, তাহলে যাও। বলে চলে গেল ফারিহা। হাঁটতে হাঁটতে ভাবতে বলতে লাগলো, হা হা, আপনি চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আপনার সব চাল তো আমিই শেষ করব। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাইয়ের কথা ফেলতে পারলাম না। এই বাড়ির বউ হতে হলো। না হলে আপনাদের মতন থার্ড ক্লাস মন মানসিকতার মানুষের সাথে মিশা আমি একদমই পছন্দ করি। শুধুইমাত্র রহস্য উন্মোচনের জন্যই এবাড়িতে আসা। মনে মনে আওড়াতে আওড়াতে চলে এলে সে। এখন শুধুই কয়েকটা দিন, তারপরই আসল রহস্য কাহিনী বের হবে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো ফারিহার। ওপেন করলো মেসেজটি, যেটা তার ভাইই পাঠিয়েছে। যেখানে স্পষ্ট লেখা, আপুই আমরা কিছুদিনের জন্য দাদুবাড়ি যাব, সো এদিকটা তুই একলা সামলাবি। সাথে তোর বান্ধবী তিশাপুকে নিয়ে আসবি, কজ সেও আমাদের প্ল্যানে সামিল। সে আমাদের কিন্তু 90% হেল্প করেছে। ওকে আনার কারণ হলো আমি অহন যাচ্ছি সেখানে, সাথে অনিমা আর তন্নিকেও নিব। প্লিজ ম্যানেজ করো না এইটা, প্লিজ। ইতি, তোর দুষ্টু ভাইটা। মনে মনে হাসল ফারিহা। সেও ফিরতি মেসেজ সেন্ড করল, ওকে, নিশ্চিন্ত থাকুন জনাব। বাবাই, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ফারদিন শাহরিয়ারের সামনে মাথা নিচু করে বলে উঠল রুদ্ধ। ছেলের এমন বিহেভিয়ারের বেশ হাসি পেল তার। ভাবল সে নিশ্চয় অনিমার ব্যাপারে কিছু বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রুদ্ধ বলে উঠল,
বাবাই, আমি অহনের মামি মানে কলি বেগমের সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। আর সেখানে তুমিও জড়িত। ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার। কলি নামটা শুনতেই বুকের বাপাসটা মোচড়িয়ে উঠল তার। মনে পড়ে যেতে লাগলো সেই অতীতটা, যেখানে সে পেয়েছিল হাজারো অবজ্ঞা, লাঞ্ছনা আর বুক কাঁপানো অপমান। শুধু সে নয়, তার বাবা মা আর ছোট বোনটা, যার কারণে সে আজ এই অবস্থায়। পরিবারের ত্যায্যপুত্র হল সে। চোখ বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা নোনা জল। নিজেকে শক্ত করে মুছে নিল সে জলগুলো। না সে আর নরম করবে না নিজেকে। ছেলের জন্য হলেও নিজেকে সে শক্ত করবে। ভুলে যাবে তার কালো অতীতকে। ভুলে যাবে কলি নামের কেউ ছিল তার কালো অতীত জীবনে। ভুলে যাবে তার পরিবারকে। রুদ্ধের কথায় ভাবনামুক্ত হল সে। বাবাই, আর ইউ ওকে? তোমায় বেশ চিন্তিত লাগছে, আমি কিছু ভুল বললাম? না, রুদ্ধ বাবা আমার। ওকে বলে শুকনো একটা হাসি দিল ফারদিন শাহরিয়ার। নিজেকে তিনি সামলাতে পারছেন না। বাবাই, তুমি কাঁদো। আমি তোমার সমস্ত অতীতের কথা জেনেছি, যেখানে তুমি বরাবরই নির্দোষ ছিলে, কিন্তু প্রকৃতি হয়তো চায়নি তুমি তখনই সব জানো। প্রকৃতি হয়তো রিভেঞ্জ নিতে চেয়ে সেটাও পরিণত সময়ে। তোমাকে যারা এমন অপদস্থ করেছিল প্রত্যেকের শাস্তি প্রকৃতি দিবে, আর তুমি চেয়ে দেখবে না সে যা অতি শীঘ্রই হবে। কারণ উপরে একজন নিশ্চয় আছে যিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর আজ তুমি কাঁদবে। কান্নার মাধ্যমে হলেও তুমি নিজের দুঃখগুলোকে বিসর্জন দাও, না হলে অতীতের সমস্ত দহন তোমায় পুড়াবে। প্লিজ বাবাই, তুমি কাঁদো একদম মন খুলে, বলে তার বাবাকে জড়িয়ে ধরল সে। তার বাবাও তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল হু হু করে। অনেকক্ষণ কাঁদলেন তিনি। নিজেকে বেশ হালকা লাগছে। এটাও ছিল হয়তো তার নিয়তিতে। তাকে অবাক করে দিয়ে রুদ্ধ সযত্নে তার চোখের জল মুছে দিল। বাবাই, আমি দাদুবাড়ি যাব। সব আগের মতোই করে দিব। রুদ্ধ ওর দাদুবাড়ি যাওয়ার কথায় ভয় পেয়ে গেল ফারদিন শাহরিয়ার। কারণ তিনি জানেন তার বাবা বেশ ভয়ঙ্কর লোক। গ্রামের সকলে তাকে জমের মতন ভয় পায়। গ্রামে অপরিচিত কেউকে দেখলেই বেশ রেগে যায় সে। তাই তার ভয় করছে যদিও রুদ্ধকে অপরিচিত ভেবে কিছু করে ফেলে তাহলে। কাপা কাপা স্বরে বলে উঠলেন, না রুদ্ধ, তুমি যাবে না। কিন্তু কে বাবাই? ডোন্ট প্যানিক। তুমি যে ব্যাপারে ভয় পাচ্ছ সেটা একদমই হবে না। ট্রাস্ট মি। কিন্তু ডোন্ট ওরি বাবাই, আমি একলা নয়, সাথে অহনও যাবে। তুমি একদম টেনশন নিও না। সাবধানে তবে। আমার কিন্তু বেশ টেনশন হচ্ছে তোমাদের জন্য। জানোই তো তোমরা দুজনেই আমার ছেলে, তাহলে কি আমার টেনশনটা একটু বেশি না? আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। দেখবেন আমি আর রুদ্ধ মিলে সবটাই ঠিক করে দিব, একদম সবকিছুই। আরে অহন যে। বসো বাবা, হে আমারও তোমাদের উপর দৃঢ় বিশ্বাস আছে। আমি জানি তোমরা পারবে। কিন্তু ভয় হয়। তবুও বলছি সাবধানে যাবে। যা করবে সতর্কতার সাথে করবে। আমার বাবা শাহরিয়ার সুলাইমান বেশ রাগী আর খুব দ্রুত প্রকৃতির মানুষ। একটু এদিক ওদিক হলেই খুন করতে দিবার ভাববেন না। সো সেইফটলি থাকবে। বাবাই, আমরা তাহলে পরশু রওনা দিচ্ছি। আমাদের সাথে তন্নি আর অনিমা যাবে। ওরাও এখানে এসেছে। ওইতে তারা। তন্নিকে আর অনিমাকে দেখিয়ে বলল রুদ্ধ, কেমন আছো তোমরা মা? আর তোমরা যাচ্ছ ঠিক আছে, কিন্তু মেয়েদের নিচ্ছ কেন? জি আঙ্কেল, ভালো। দুজনেই ক্ষীণ স্বরে জবাব দিল। না আঙ্কেল, ওদের নেয়ার একটাই কারণ, সেটা হলো প্ল্যানমাফিক কিছু কাজ এরা করবে তাই। পাশ থেকে বলে উঠল অহন। আচ্ছা বেশ, তাহলে ভালো হলো। দোয়া করি তোমরা যেন সফল হও, বলে অহন ও রুদ্ধ দুজনকেই জড়িয়ে ধরলেন। তারাও দুজনের সন্তোষের হাসি হাসল। কিন্তু এই হাসি টিকল আর কতক্ষণ? কলিং বেলের আওয়াজ পেয়ে দ্রুত দুজন নিচে নেমে আসলো। সাথে আরো দুজন ছিল, মানে তন্নি আর অনিমা। দেখল একটা মেয়ে ঠিক উল্টোপিঠ হয়ে ড্রয়িং রুমে বসে আছে। রুদ্ধকে দেখা মাত্রই মেয়েটা দৌড়ে ঝাপটে ধরল। রুদ্ধ একটু জেলাস ফিল করানোর জন্য পাল্টা জড়িয়ে ধরলে তাকে। হেই লিসা, কেমন আছো? অনেকদিন পর। ওহ সুইট হার্ট, তোমাকে ছাড়া ভালো থাকবে কেমনে? ন্যাকামো করে বলে উঠল লিসা। কিন্তু রুদ্ধ না চাইতেও জাস্ট অনিমাকে জেলাস করার জন্যই এসব করছে। পাশ থেকে দাঁড়িয়ে অনিমা না পারছে কিছু বলতে, না পারছে সইতে।
মনে মনে ব্যঙ্গমি দিয়ে বলে উঠল, তুই তাট, দেখাবো তোর তুই তাট। এতে ন্যাকামি আমার সামনে করলে জাস্ট খুন করে দিব। দাঁড়া না, একবার আমার কাছে আসো বাবুটা। রুদ্ধ পাশ ফিরে দেখল অনিমার আগে ফসছে। নাকটা পুরো লালা টমেটো হয়ে গেছে। তারও বেশ হাসি পাচ্ছে। তাহলে অনিমারও জেলাস হচ্ছে। অহনের দিকে তাকাতেই দ্রুত ছেড়ে দিয়ে বলল, যাও, লিসা ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। কি বলিস অহন? মাথা নেড়ে সম্মতি দিল অহন। লিসাও দ্রুত রুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে অনিমার আগে কটমট হয়ে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। তন্নিও সব খেয়াল করে অনিমাকে বলে উঠল, অনিপুর কি জেলাস হচ্ছে? রুদ্ধ ভাইয়াকে লিসা বাফিসা জড়িয়ে ধরল বলে? তন্নি ভাবি আমার। আমিও কিন্তু সব জানি। অহন ভাইয়া আর তুমি? ফসকে গেল তন্নি। কোথায় সে একটু মজা করবে তা না, সেও ফেসে গেল। ধ্যাতো, কি যে বলো না আপু, বলে লজ্জায় রুমে চলে গেল। অনিমাও তার সাথে রুমে চলে গেল। এতক্ষণ অহন আর রুদ্ধ ওদের সব কথাই শুনছিল। ওরা যেতেই সশব্দে হেসে উঠল। অনুপু, আমার না একটা জিনিস মাথায় আসছে না কিছুতেই। অনিমার প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো তন্নি। কি জিনিস? আর আবারও বলছি, ঘুরাই পেঁচিয়ে না বলে যা বলবি সোজাসুজি বল। কাপড় গোছাতে গোছাতে উত্তর দিল অনিমা। ইয়ে মানে, আসলেই কি জেলাস ফিল করছো না তুমি? না মানে আমার কিন্তু এটা মনে হচ্ছে লিসা মেয়েটা না রুদ্ধ ভাইয়াকে বেশ পছন্দ করে। তার সাথে ভাইয়াকেও কিন্তু বেশ মানাবে। কি বলো? তবুও আমার না সন্দেহ হচ্ছে রুদ্ধ ভাইয়াকে নিয়ে। সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল তন্নি। অনিমা রাগী চোখে তাকালো তন্নির দিকে। বেচারি তন্নিও ভ্যাবলাকান্তের ন্যায় দাঁত বের করে হাসি দিল অনিমার উদ্দেশ্যে। অনিমা রাগে কটমট করতে করতে বলল, তাইলে ওনাকে বল না লিসা না বিছা বিচ্ছুটাকে বিয়ে করে এক্কেবারে গলায় ঝুলিয়ে রাখতে। তাহলেই তো সবকিছু চুকে গেল। আহা, আপু, রাগ করো না। তা ঝুলিয়ে কি করবে শুনি ওকে? আবারও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো তন্নি। এবার মুখে আরো কঠিন রাগীভাব নিয়ে তাকালো অনিমা। কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করে নিজেই নিজের জিভ কাটল তন্নি। মনে মন বলতে লাগলো, ঈশ্বর রে, কি বলে ফেললাম এটা। নির্ঘাত শেষ আজ আমি। আল্লাহ গো বাঁচাও, বলে চোখ বন্ধ করে দিল দৌড়। কিন্তু ধপাস করে খেল বাড়ি। আখি খুলে দেখল সামনে রুদ্ধ দাঁড়িয়ে। প্রাণ ফিরে পেল যেন। তাকে দেখে রুদ্ধ ফিসফিসিয়ে বলে উঠল, কি শালিক পাখি, এখানে কি হুম? অবশ্য তোমার তো এখন অহনের রুমে থাকার কথা। তাহলে? ইয়ে মানে, জিজু আসলে আপু তোমার কথা ভাবছিল তাই আমি সঙ্গ দিচ্ছিলাম এই আর কি। বলে অনিমার দিকে তাকিয়ে দেখল সে দেখছে কিনা। না, সে টের পায়নি। তাই আবারও বলে উঠল, জিজু, আমি তাহলে যাই কেমন? আর সি ইজ ফিলিংস নাও জেলাস। না মানে, লিসা আপুর ব্যাপারে। বলেই দৌড় দিল সে। মুচকি হাসি দিল রুদ্ধ। আসলেই কি অনিমা জেলাস ফিল করছে লিসার ব্যাপারে? ভাবতে ভাবতে অনিমাদের রুমে প্রবেশ করল সে। কাপড় গোছানোতে এতটাই মনোযোগ ছিল যে রুমে কারে উপস্থিতি টের পেল না অনিমা। হঠাৎ কারো তপ্ত নিঃশ্বাসে ধ্যান ভাঙল তার। পিছনে ফিরে দেখতেই রুদ্ধকে চোখে পড়ল তার। সাথে সাথে ভ্রুকুঞ্চন হল তার। নেত্রপল্লব পড়ার আগেই নিজেকে রুদ্ধের বাহুডোরে আবিষ্কার করল সে। রুদ্ধ অনিমার কানে ফিসফিস করে বলে উঠল, মিস অনিমা মেহরুবা, আপনি কি ঠিক আছেন? না মানে, কেউ একজন বলছিল এখানে পোড়া গন্ধ আসছে। রুদ্ধের থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল অনিমা। অনিমার এমন ভাবটা দেখে হাসি পেল রুদ্ধের। অনিমা রাগী চোখে তাকিয়ে বলে উঠল, আপনি কি এখানে পোড়া গন্ধ নিতে এসেছেন নাকি পোড়া স্থানটা দেখ? অনিমার যেন নিজেই নিজের কথায় ফেসে গেছে। রুদ্ধ টের পেল অনিমার আগে উল্টো কথা বলে দিয়েছে তাই সেও বলে উঠল, যদি পোড়া স্থানের মালকিন চাই দেখাতে। আমার কোনো আপত্তি নেই, মিস ফুলপরি। বলে চোখটিপ মারল অনিমাকে। বেচারি অনিমাও লজ্জা পেল বেশ। তাকে যে রুদ্ধ এভাবে কথার জালে ফাঁসাবে সেটা সে ভাবতেই পারেনি। বেখেয়ালি চিন্তায় ডুব দিল সে। ঘোর কাটল রুদ্ধের উষ্ণ আলিঙ্গনে। আবারও ফিসফিসিয়ে বলে উঠল রুদ্ধ, ভীষণ ভালোবাসি তোমায় ফুলপরি, ভীষণ। তুমি ছাড়া এই রুদ্ধ অস্তিত্বহীন। অনিমার চোখে দ্বিধা। সেও তো একসময় তুরনকে এমন ভালোবাসত। ভীষণ ভালোবাসত সে তুরনকে। প্রচণ্ড বিশ্বাস ছিল তাদের ভালোবাসার উপর।
শেষে তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল তুরন। বিয়ে করল তার মায়ের পছন্দের মেয়েকে। এত ভালোবাসার পরেও কিন্তু কি পেল? একরাশ অপমান আর অবজ্ঞা। চোখ ভিজে এলো তার। সে চাই না রুদ্ধকে অপমানকর কিছু বলতে। তবুও সে মুচকি হেসে বলে উঠল, আপনাকে লিসা আপুর সাথে বেশ মানাবে। বেশ স্বাচ্ছন্দ্যবোধ করবেন ওনার সাথে। যাকে বলে একদমই পারফেক্ট কাপল। অনিমার মুখের লিসার নাম শুনে রুদ্রমূর্তি ধারণ করল রুদ্ধ। চোখ মুখ একদম লাল হয়ে গেছে রাগে। ভয় পেয়ে গেল অনিমা। এক কদম এগিয়ে এসে অনিমার দুই বাহু চেপে ধরে বলে উঠল, আমাকে কার সাথে মানাবে সেটা তোমায় বলতে হবে না অনি। আমি জানি আমি কার সাথে স্বাচ্ছন্দ্যবোধ করব। আর কাকে আমার জীবনে পথ চলার সাথী বানাবো। গট ইট। এন্ড লাস্টলি, ইউ উইল বি মাইন। বলে গট গট করে চলে গেল সে। অনিমা রুদ্ধের এমন বিহেভিয়ার হজম করতেই পারছে না। লিসার নাম নিতেই যেন আগুনের রূপ নিল সে। যেমন সবটাই জ্বালিয়ে ছাই করে দিবে। একধনে তাকিয়ে রইল তার গমন পথে। বিকেলে ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছেন ফারদিন শাহরিয়ার। বিচিত্রাপুরের ঘটনা আবারও মনে গেল তার। টানা 25টা বছর পেরিয়ে গেল আজ। এমনই এক শীতের বিকেল তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন তার রঙিন জীবনটাকে নষ্ট করেছিল। কি লোমহর্ষক ছিল সেই দিনটা। সেই বিকেলের কথা ভাবলেই যেন পুরো শরীর কাঁটা দিয়ে উঠে। নির্দোষ হয়েও শাস্তি পেয়েছিল সে। সাথে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, সবশেষে ত্যায্যপুত্রের ত্যাগ। বেরিয়ে এলো হুহো করা এক দীর্ঘশ্বাস। দূর ওই আকাশপানে তাকিয়ে আপনমনে বিড়বিড় করে বলে উঠলেন, ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমছে ধীরে পৃথিবীর পরে। এখন এমনই কঠিন বিকেল কাটে হুহু করা নিঃসঙ্গ অবসরে। উষ্ণতা যেন হারিয়ে গেছে দূরে বিশুভিয়াসের আগ্নেয় গহ্বরে। মানুষে মানুষে কি নিশ্ছিদ্র দেয়াল আটা বিভেদের প্রহেলিকা। শৈশবে বিকেল ছিল মায়ে জড়ানো এক তেজস্বী নিহারিকা। পৃথিবীর আলো থেকে হারিয়েছে উষ্ণতার প্রদীপ্ত পাদটিকা। যারা গেছে দূরে নিয়ে গেছে সবই উষ্ণতা দিয়েছিল আমারে, প্রাণের গভীরে। তারপর চলে গেছে ওই চির ঘুমের অন্ধকারে। ব্যথাকাতর দিশাহারা এই চিত্তে ফিরি মিছেমিছি প্রমোদ বিহারে। এই হিমেল বিকেলের শেষে নামে যদি পাথরের মতো রাত, শঙ্কার আধার সাঁতরে পাবো কি খুঁজে অরুণ রাঙা প্রভাত? পাবো কি আর শৈশবের মতো উষ্ণতায় ভরা বিকেল বরাত? আবরার আহমেদ শুভ্র। ফারদিন শাহরিয়ার ধ্যান ভাঙল কারো উপস্থিতিতে। পাশ ফিরে তাকালেন তিনি। চোখে বিষাদয় ছাড়া থাকলেও মুখে মুচকি হাসিটা ফুটে তুললেন তিনি। রুদ্ধ, তুমি কখন এলে? আর অহনও সাথে আছো দেখছি। হা বাবাই, আমরা তো অলওয়েজ একই সাথে থাকি। আর তোমায় এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? নিশ্চয় আবারও সেই কথাগুলো ভাবছো তাই না? আঙ্কেল আপনাকে বারবার মানা করা সত্ত্বেও আপনি কি শুধরাবেন না? এবার প্লিজ স্টপ করুন এইসব ভাবনা। আমরা আছি কিসের জন্য? দেখবেন সবকিছুই আগের মতন হয়ে যাবে। চোখ মুছলেন তিনি। তার কাছে যেন মনে হয় অহন তার আরেক সন্তান। যে সবটা সময়ই রুদ্ধের পাশে ছায়ার মতন ছিল। বর্তমানেও এর ছিটেফোঁটা পরিবর্তন নেই। ঠিক আগের মতন। তোমরা আমার দুই সন্তান। তবুও তোমাদের জন্য বেশ চিন্তা হয় আমার। ভয় হয় বেশ। বলে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তিনি। বাবাই, কাঁদবে না একদম। ইটস ইউর লাস্ট ওয়ার্নিং। তোমার মুখে শুধু হাসি মানায়, কান্না নয়। একজন দেশে প্রতিনিধি যদি এমন ভয় পায়, কিংবা এতই ফুটবল হয় তাহলে কি মানায়? নো। অনলি এ স্মাইল অন ইউর ফেস। হা আঙ্কেল, রুদ্ধের কথায় ঠিক। আর ভয়ের কিছু নেই। আমরা আছি না? সব রহস্য এখন শুধু উন্মোচনের সময় এখন। আমি বিশ্বাস করি সেটা। এও বিশ্বাস করি তোমরা পারবে। কিন্তু একজন বাবাই জানে যখন তার সন্তান কোনো দুঃসাহসিক কাজে যায় তখন তার বুকে ঠিক কী পরিমাণে ভয় কাজ করে। তবুও, আমি বলছি তোমরা সব রহস্যভেদ করো। অ্যাট এনি কষ্ট। আই ওয়ান্ট এভরি ভিলেন কাম অন মাই ফিট। মাঠে যখন নেমেছি, এত সহজেও আউট হচ্ছি না আমরা বাবাই। কজ, আমাদের তো ওপেনিং ভালো করতে হবে। না হলে যে মিডল অর্ডারটা ট্রাইকেল দিতে কষ্ট হবে। আই নো নাইসান্স, তোমরা পারবে। তাহলে কাল রওনা দিচ্ছ বিচিত্রাপুরের উদ্দেশ্যে? হ্যাঁ আঙ্কেল, কাল সকালেই। সবকিছু রেডি, তবে আমাদের ভিন্ন হয়ে সেখানে যেতে হবে। তারপরে তারা তিনজন তাদের প্ল্যানগুলো শেয়ার করল। কিন্তু সবকিছু আড়াল থেকে একজনে শুনে নিল। যা হয়তো রুদ্ধদের জীবনে অনেক বড় আশঙ্কা সৃষ্টি করতে পারে।
সে সরাসরি ফোন করে জানিয়ে দিল তাদের পরবর্তী পদক্ষেপ। প্রকৃতি হল সরলতায় পূর্ণ যেন এক যৌগিক আশ্রয়। প্রকৃতিতে প্রস্ফুটিত প্রত্যেকটি ফুলই হল যেন এক একটি আত্মাস্বরূপ। প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় না যেন। প্রকৃতির অনির্বচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম। অকার্পণ্য হস্তে সৃষ্টিকর্তা প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন। প্রকৃতির চেয়ে ভালো নকশা যেন তাই কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করা যায় তত বেশি করে এর মর্ম বুঝতে পারা দুঃসাহসী কাজ নয়। প্রকৃতি সব সময় এক আত্মিক রঙ্গায় জড়িয়ে রাখে। তাই তো একধনে প্রকৃতির পানে চেয়ে আছে অহন। ধ্যানচ্যুত হলো তার আদুরে বোনের কণ্ঠে। ভাইউ, তোমার সাথে আমার কিছু কথা আছে। খুবই গুরুত্ববহ সেই কথাসমূহ। চোখে কাঠিন্য এনে বলল অনিমা। অবাক হলো অহন। আজ কতদিন পর সে তার বোনের মুখে ভাইউ ডাক্তার শুনতে পেল। নিজেকে যেন আজ ভাগ্যবান মনে হচ্ছে তার। অভিমানটার রেশ কিন্তু একটু বেশি ছিল অনিমার মনে, সেটা বুঝতে পারল অহন। এতদিন হয়তো সুপ্ত অভিমাটাকে জমিয়ে রেখে কথা বলা বন্ধ করে দিয়েছিল অনিমা, কিন্তু সেটা আর বেশিদিন দমিয়ে রাখতে পারল কই। অহনও খুশি মনে বলে উঠল। বল অনু, কি এমন কথা যা অত্যাধিক গুরুত্ববহ? লিসা আপু, যে মেয়েটা সকালে রুদ্ধ ভাইয়াকে জড়িয়ে ধরেছে সে তোমাদের করা কোনো পরিকল্পনার কথা কেউ কি আড়ালে লুকিয়ে ফোন করে বলছিল, যা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এও বলতে শুনেছি তাদের পরবর্তী মাস্টার প্ল্যান নিতে। তারপরে লিসার বলা সমস্ত কথা অহনকে বলল সে। টনক নড়ে উঠল অহনের। তাহলে লিসাও এই কাজে জড়িত? তবে কি সেই যে এই সমস্ত কিছুর মাস্টারমাইন্ড? সেই লিসা নয় তো? কি ভাবছো ভাইউ? অহন কিছু একটা ভেবে উত্তর দিল। না, তেমন কিছু না। যা তুই ফ্রেশ হয়ে নে। ডিনার করতে হবে তো আমাদের। কাল না আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে? আর শোন, এসব বিষয়ে একদম টেনশন করার প্রয়োজন নেই। ঠিক আছে? বলে অহন জড়িয়ে ধরল বোনকে। সেও শান্তভাবে মাথাটা উপর নিচ করল অনিমা। মানে সে একদমই চিন্তা করবে না। তবে আদৌ কি সে চিন্তামুক্ত থাকতে পারবে? যেখানে তার প্রিয় তিনজন মানুষের অস্তিত্ব আছে এই ভয়ঙ্কর প্ল্যানিংয়ে। একদিকে তার ভাই অহন, পরিবারের সকলের চেয়েও অনিমার কাছে একমাত্র আপন বলতে সেই। যে একদমই তার বাবার মতন, আর তন্নি যে তার ভাইয়ের হবু বউ আর তার ছোট বোনের মতন। অন্যদিকে রুদ্ধ, যাকে সে ভালো না বাসলেও তার মনে সুপ্ত বাসনা জন্ম দিয়েছে, যা স্পষ্টত যে সেও রুদ্ধকে ভালোবাসতে শুরু করেছে। এই মহাবিপদে তারা তিনজনই আবদ্ধ। সে চায় না যে তাদের কিছু হোক। এমন হাজারো দুশ্চিন্তা তার মাথায় দলা পাকাচ্ছে। এসব ভাবতে ভাবতে সেও চলে গেল নিজেদের রুমে। আর মনে মনে বিড়বিড়িয়ে বলে উঠল, সবাই সবটাই করুক, আমিও কিন্তু এর শেষ দেখেই তবে ছাড়ব। আর এই লিসা মেয়েটাকে আমার কাছে একদমই সুবিধার লাগছে না। না লাগছে এই মেয়ের কাণ্ডহীন কাজগুলো। এর মাঝে নিশ্চয় কোনো গণ্ডগোল তো আছেই। বের করা প্রয়োজন এর রহস্য। যাই হোক, শেষটা যেন ভালোই হয়। গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না দেখলে বোঝা এত সোজাও নয়। যে দিকে দুচোখ যায় সেদিকেই খালি সবুজের সমারোহ। গ্রামের সবুজ প্রকৃতি, আঁকাবাঁকা মেঠো পথ, ধানক্ষেতের ওপর সবুজাভ হলুদের সমারোহ প্রতিবারই মণিমুগ্ধকর প্রকৃতি প্রেমীদের কাছে। গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি, সাহিত্যিক যে কত শত কাব্য রচনা করেছেন তার কোনো ইয়ত্তা নেই। গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে কবিতার পাতায় পাতায়, গানের প্রতিটি লাইনে লাইনে। তাই তো কবির সুরে বলা হয়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সবুজের ছায়ায় ঘেরা গ্রামের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। গ্রামের বিশাল বিস্তীর্ণ মাঠ, সেই সাথে বেয়ে চলা আঁকাবাঁকা পথ যদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে তা নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। গ্রামের সৌন্দর্য কখনোই ইটকাঠে তৈরি দালানের শহরে পাওয়া সম্ভব নয়। তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নারীর টানে ছুটে আসে তারই জন্মস্থল প্রকৃতিতে ঘেরা এই গ্রামে। প্রতিটি ঋতুর জন্য থাকে ভিন্ন ভিন্ন ধরনের আচার এবং অনুষ্ঠান। প্রতিটি ঋতু তাই আপন মহিমায় ভিন্ন ভিন্ন সৌন্দর্যের উৎস নিয়ে হাজির হয় গ্রামে। গ্রীষ্মকালে নানা ধরনের ফলের বাহার, শীতকালের খেজুরের রসের হিড়িক, বর্ষাকালে নানান ধরনের মাছ ধরার হিড়িক, শরতের শুভ্র কাশফুল প্রতিদিন হয়ে উঠে গ্রামীণ উৎসব পার্বণময়। গ্রামে হয়তো শহরের মতন অটো সুযোগ কিংবা সুবিধা নেই, কিন্তু রয়েছে অপরূপ শান্তি এবং অপার প্রকৃতির সমারোহ।
বিচিত্রাপুরের প্রকৃতিতেও এই ধরনের আমেজ বর্তমানে বিরাজমান। এইখানকার আবহাওয়াও যেন বিচিত্রাপুরের মতন সম্পূর্ণ বিচিত্র, বেশ মনোরম আর মঞ্জুরানো। রুদ্ধরাও বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছে এই গ্রামে। অনিমা, তন্নিরও বেশ ভালো লাগছে এই সবুজের সমারোহ প্রকৃতি। অবাক নয়নে তাকিয়ে রইল প্রকৃতি। অহন রুদ্ধও তাদের প্রেয়সীদের অবাক চাহনির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তাদের পরিলক্ষণ করছে। রুদ্ধদের সকলের সম্বিত ফিরল গ্রাম্য কিছু লোকদের কোলাহলে, যেটা তাদের জন্যই হয়েছে মনে হলো রুদ্ধের। সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। সাথে অহন, অনিমা, তন্নিও নেমে পড়ল। একজন 40 বয়সী লোক এলো রুদ্ধের কাছে। রুদ্ধের মানুষটাকে বেশ চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে বলে মনে হচ্ছে তাকে। লোকটা রুদ্ধের কাছে এসে জিজ্ঞেস করল, তোমরা কি শহর থেকে এসেছো বাবারা? তোমাদের দেখে তো এমনই মনে হচ্ছে। রুদ্ধ তৎক্ষণাৎ উত্তরটা দিয়ে দিল, জি আসলে আমরা শহর থেকে এসেছি। আসলে বিচিত্রাপুরের নাম অনেক শুনেছি, তো তাই এখানে আসা। এখানকার পরিবেশের সাথে পরিচিত হতেই আসা। লোকটাকে শিক্ষিত মনে হচ্ছে ওদের সকলের। লোকটা যেন এবার বেশ খুশি হলো মনে হয়। আচ্ছা বেশ, তোমরা তাহলে গ্রামে যেতে পারো। আরেকটা কথা, তোমাদের কি এখানে চেনা জানা কেউ আছে যাদের কাছে তোমরা থাকবে? না, তবে আফাজ শাহরিয়ারের নাম শুনেছি, যিনি এই বিচিত্রাপুরের জমিদার। বর্তমানেও তিনি এখানকার জমিদারি আছেন। তারা নাকি বেশ আত্মীয়প্রায়ণ। যদি তাদের বাড়িটা দেখিয়ে দিতেন। ও, বুঝেছি। ভাইজানের নাম বলতেছ? আমি ফাহাদ শাহরিয়ার, ওনার ছোট ভাইপো। এবার আর চিনতে অসুবিধা হলো না রুদ্ধের। সে বাবার পারিবারিক ফটোগ্রাফে এনাকে দেখেছিল। এই লোকটাই তার বাবার চাচাতো ভাই, মানে রুদ্ধের ছোটচাচু এই লোকটা। রুদ্ধের মনটা আনন্দে ভরে উঠল। যে সবসময় তার বাবা ফারদিন শাহরিয়ারের আদরের ছিল, সেই ব্যক্তিটি আজ তাদের সামনে, যাকে বাঁচাতেই আজ ফারদিন শাহরিয়ার তাদের ছেড়ে অনেক দূরে। রুদ্ধের ধ্যান ভাঙল লোকটির কথায়। বেশ, চলো তাহলে। বড় বাবাও তোমাদের দেখলো খুশি হবেন। বেশ ভালো মনের মানুষ আমার বড় বাবা, বলে সামনের লোকদের তাদের স্থানীয় ভাষায় কি যেন বলল। সকলে আস্তে আস্তে সরে গেল সামনে থেকে, আর তাদের যাওয়ার পথ করে দিয়ে যে যার কাজে চলে গেল। আর আমান শাহরিয়ার নামের লোকটি সহ সকলে আবার গাড়িতে চড়ে বসল। তাদের সাথে করে গাড়ি নিয়ে এগিয়ে চলল শাহরিয়ার প্যালেস এর উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর তাদের গাড়ি এসে পৌঁছালো শাহরিয়ার প্যালেস এর সামনে। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল বাড়িটার দিকে। রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় এটা। পুরনো হলেও বেশ সুন্দর, আর রাজকীয় ভাবটাই রয়ে গেছে এই বাড়ির। রুদ্ধের ছোট চাচা বলে উঠল, তোমরা কিছুক্ষণ দাঁড়াও, আমি আসছি ভেতর থেকে। কিছু মনে করো না বাবারা। অহনও নির্দ্বিধায় উত্তর দিল, সমস্যা নেই আঙ্কেল, আপনি যেতে পারেন, ততক্ষণে আমরা এখানে আছি। আচ্ছা তাহলে, বলে উনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আর এদিকে রুদ্ধ অহনকে চোখের ইশারায় কিছু একটা বললে অহন আশ্বস্ত করল সব ঠিক হয়ে যাবে। তখন থেকেই কেউ কোনো কথা বলেনি। রুদ্ধের ছোটচাচ্চু বললেও সকলে শুধু হাহু আর কিছু টুকিটাকি উত্তর দিয়েছিল। অহন রুদ্ধের কাছে এসে চুপি চুপি বলল, দোস্ত, কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। আর যেন ভুল না হয়, তাহলে সবটাই গঙ্গার জলে। বুঝেছিস? ইয়েস, আই ক্যান। তবে তোরাও একটু সাবধানে থাকবি। ইয়ে মানে, তন্নির সাথে বেশি রোমান্স করতে যাইস না আবার। যদি ওরা দেখে তাহলে তোদের ধরে এখানেই বিয়ে দিয়ে দিবে। আরে নো প্রবলেম। সেটাই তো চাইছি ভাই। সেটা হলে তো ভালোই হয়, একেবারে শ্বশুরবাড়িতে বাচ্চা পয়দার খবর নিয়ে যাব। বলে রুদ্ধকে চোখ মেরে দিল অহন। বেচারি তন্নিও লজ্জায় মাথা নিচু করে রইল, যেন সুযোগ পেলেই মাটিতে গর্ত করে লুকিয়ে পড়বে এমন অবস্থা। আর অনিমা সুযোগ পেয়ে আরো লজ্জা দিচ্ছে তন্নিকে। রুদ্ধ হাসতে হাসতে জবাব দিল, আমিও রে। বাবাকে যেন সুখবর দিতে পারি একেবারে এখান থেকে বিয়ে করে নিয়ে গিয়ে। রুদ্ধের কথায় যেন বাজ পড়ল অনিমার। কিসের সুখবর ভাইয়া? দাঁতে দাঁত চেপে বলে উঠল অনিমা, আমার বাবা হওয়ার। দেখি গ্রামের কোণে সুন্দরী মেয়ে পায় কিনা, তাহলে একেবারে বিয়ে করে বাবা হওয়ার সুখবরটা বাবাইকে দিব। দাঁত কেলিয়ে বলে উঠল রুদ্ধ। এবার যেন হঠাৎ মাথায় যেন আগুন ধরে গেল অনিমার। যেন মুহূর্তেই হিতাহিত জ্ঞান লোপ পেল তার।
সে এসে তার ভাইয়ার সামনেই রুদ্ধের কলার চেপে ধরে বলে উঠল, আমাকে ছেড়ে অন্য মাইয়াকে বিয়ে কথার মাথায় আনছস বেটা খাটাস। তুই শুধুই আমার। এই অনিমার অনিরুদ্ধ। রুদ্ধরা যেন অবাকের শেষ পর্যায়ে। অনিমা এমন বিহেভ যেন রুদ্ধের হজম হচ্ছে না। অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে উঠল, মাই গড, মিস অনিমা মেহরুবা। আপনি কি বললেন? সম্বিত ফিরে এলো অনিমার। কি বলল সে কিছুক্ষণ আগে? লজ্জায় নিজেই নিজের মাথায় চাপড় দিল। রুদ্ধ বিয়ে করবে এতে নিজের কেন এত রাগ হচ্ছে সেটাই বুঝতে পারছে না অনিমা। দ্রুত কলার ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল অনিমা। সবাই যেন আজ নতুন অনিমাকে দেখছে। অহন মনে মনে খুশি হলো অবশেষে তার বোনও তার প্রাপ্ত মানুষটির দিকেই এগুচ্ছে। সকলের ভাবনার মাঝে আগমন গঠল রুদ্ধের ছোট চাচা আর একজন ষাটোর্ধ্ব বয়স্ক মানুষের। পিছনে আরও কয়েকজন মহিলা। সকলকে চিনতে একটুও কষ্ট হলেও ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিটিকে চিনতে অসুবিধে হলো না রুদ্ধের। এই সেই কাঙ্ক্ষিত মানুষটি। অস্ফুট স্বরে বলে উঠল, দাদুই, তোমরা নিশ্চয় শহর থেকে এসেছো এখানে? কথাটা বলতে বলতে এগিয়ে আসলেন রুদ্ধের দাদুই আফাজ শাহরিয়ার। তা দেখে রুদ্ধ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, হ্যাঁ, আসলে আমরা শহর থেকেই এখানে এলাম। আর রুদ্ধের কথার মাঝেই বাদ সাধলেন তিনি। দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, এসেছো ভালো কথা। তা হঠাৎ এখানে আসার কারণ? তাও শীতের মৌসুমে। এই মৌসুমে কখনো এখানে কেউ আসে না তেমন। পাশ থেকে অহন বলে উঠল, আপনি আমাদের দাদুর মতোই, তাই আপনাকে দাদু বলেই ডাকছি। আসলে দাদু, এখানে আমরা ঘুরতে এসেছি। কখনো আমাদের শীতের মৌসুমে কুয়াশাচ্ছন্ন গ্রামের দেখা হয়নি, তো তাই দেখতে এলাম কুয়াশায় ঘেরা গ্রামের দৃশ্য দেখতে কেমন লাগে। আর সেটা উপভোগ করার জন্যই এখানে আসা মূলত। যদি আপনাদের অসুবিধা হয় তো আমরা। বলে রুদ্ধের দিকে এক পলক তাকালো অহন। আচ্ছা বেশ, দাদু বলেই ডাকো। আর তোমরা এখানে থাকলে আমাদের কোনো অসুবিধে নেই, বরং আমরা খুব খুশি হব। যদি তোমরা এখানকার শীত সহ্য করতে পারো তাহলে নিশ্চিন্তে এখানে পুরো মৌসুমটা কাটিয়ে তবেই যেতে পারবে। কারণ এই বিচিত্রাপুরের শীতের মৌসুম বেশ প্রকট। যার দরুন এখানে তেমন অতিথিদের আসা হয় না। তোমরা চাইলে এখানে পুরো মৌসুম জুড়েই থাকতে পারো। এতে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ দাদু, তবে আমরা পর্যাপ্ত কাপড়ও এনেছি। এখানে থাকতে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। বেশ, তাহলে এসো ভিতরে তোমরা। বলে বাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি। আর চাকরদের ফরমাইশ করতে লাগলেন রুদ্ধদের সাহায্য করতে আর তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। কাজের লোকগুলো রুদ্ধদের লাগেজগুলো নিয়ে তাদের বাড়ির দিকে নিয়ে চলল। তারপরে বাড়ির বড় ফটক পেরিয়ে সকলে বাড়ির ভিতরে প্রবেশ করল। এ যেন একটার ভেতর আরেকটা বাড়ি সম্মিলন এখানে। সকলে বেশ অবাক হয়ে চারদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সবুজের সমারোহ, তাও বাড়ির ভেতরে। সকলে চলো এলো বিশাল রাজপ্রসাদতুল্য বাড়িটার একদম ভিতরে। রুদ্ধ অহনদের বাড়ি এই বাড়ির তুলনায় কিছুই নয়। চাকরগুলো তাদের রুম দেখিয়ে দিল। অহন রুদ্ধ তারা এক একজন এক রুমে। আর অনিমা তন্নি দুজনেই এক রুমে। তারাও যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সবশেষে তাদের খাবারের জন্য নিচে ডাকা হলো। সবাই নিচে নেমে দেখতে পেল হরেক রকম পিঠাপুলির সমাহার ডাইনিং টেবিলটাতে। রুদ্ধের দাদুই তাদের আসতে দেখে টেবিলে বসার জন্য বলল। তারাও বসল, সাথে জোর করে আফাজ শাহরিয়ার মানে রুদ্ধের দাদুইকে বসিয়ে দিল। তার হাজারো বাহানা শুনল না তারা। আড়ালে দাঁড়িয়ে তাহমিদা খাতুন মানে রুদ্ধের দিদুন মুচকি হাসি দিয়ে মনে মনে বলে উঠলেন, যাক, ফারদুর ছেলেটা অবশেষে এলো দেখি। ওই পারবে তার দাদুর সব ভুল ভেঙে মন থেকে সব মুছে সঠিক দিকে ফিরিয়ে আনতে। দোয়া করি দাদুভাই সফল হ তুই। আমি তো মা। আমি জানি আমার ফারদুটা সেদিন কিছুই করেনি, তাকে ফাঁসিয়েছিল সেই নংপুস্কের দল। এবার সবকটাই শাস্তি পাবে। তুই দিবি তাদের শাস্তি দাদুভাই। আমি সেটা মনেপ্রাণে বিশ্বাসও করি। আমি এও জানি আমার ফারদুই তোকে এখানে সকল সমস্যা সমাধানের জন্যই পাঠিয়েছে। তুই পারবি শাহরিয়ার প্যালেসের সেই আগের উচ্ছ্বাসটা ফিরিয়ে দিতে। বলে আঁচল দিয়ে চোখের জলগুলো মুছে নিলেন। সবাই খুব আয়েশ করেই নাস্তা সেরে নিল। এরপরে আফাজ শাহরিয়ার রুদ্ধদের নিয়ে বারান্দায় বসলেন। তাদের বসতে বললেন তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করবেন বলে। তা তোমরা কি ভাই বোন? মানে সবাই কি ভাই বোন? সবাই ভাইবোন কিনা জানতে চেয়ে যেন রুদ্ধদের অস্বস্তিকর অবস্থায় ফেললেন আফাজ শাহরিয়ার।
রুদ্ধ কাছুমাছু হয়ে উত্তর দিল, না দাদুই, অহন মেহবুব আর অনিমা মেহরুবা এরা দুজনই আপন ভাই বোন। আর অহনের বোন মানেই তো আমার বোন। অনিমার পাশের জন হলো গিয়ে তন্নি মানে, অনিমা ইনকিয়া তন্নি। মানে অনিমার হবু ভাবির সাথে অনিমার মামাতো বোন সে। আর আমি রুদ্ধ শাহ আহমেদ মানে অহনের বন্ধু, ভাই, বেস্ট ফ্রেন্ড যা ভাবেন আর কি। এদিকে অনিমা মনে মনে ভীষণ খেপেছে রুদ্ধের উপর। রাগে দুঃখে অনিমা মনে মনেই বিড়বিড় করছে, আমি আপনার বোন লাগি। তাই না? তা কোন জন্মের বোন হা? আপনার কোন মা আমাকে জন্ম দিল শুনি? বোন বললেম তো আমায়। দেখেন আমি কি করি আপনাকে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বোন বলার শাস্তিও হাড়ে হাড়ে টের পাবেন আপনি, মিস্টার অসভ্য। বলে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিল। পারলে এখনই আস্ত গিলে ফেলবে এই অবস্থা অনিমার। তন্নি মুখ টিপে হেসে চলছে অনিমার কাণ্ড দেখে। তার ভাবনার মাঝেই রুদ্ধের দাদুই বলে উঠল, বেশ ভালো লাগলো পরিচিত হয়ে। আর যাও ফাহাদের ছেলে মেয়েদের সাথে যাও ঘুরে দেখে এসো আমাদের গ্রামের দিকটা। আর আমার ছোট ভাইয়ের ছেলে ফাহাদ, ওরই ছেলে মেয়ে ওরা। নামরুদ শাহরিয়ার আর তুরশা শাহরিয়ার। আর কোনো ছেলেই নেই আমাদের পরিবারে। তবে আমার ছেলেও। বলে থেমে গেল উনি। তার অর্ধেক কথায় থেমে যেতে দেখে রুদ্ধ এবার অন্য চাল দিল, আপনার ছেলে নেই? মানে আপনার ভাইয়ের সন্তান আছে, কিন্তু আপনার সন্তান ছিল এক সময়ে। কিন্তু আজ সে আর আমি বহুদূরে। বিরাট দূরত্ব আমাদের মাঝে। যেমন এক তারকা থেকে অন্য তারকারা দূরত্ব ঠিক তারই সমান। কোনো একটা ভুল বুঝাবুঝির কারণেই সে আজ আমায় ছেড়ে বহুদূরে। বলে চোখ মুছতে মুছতে উঠে চলে গেলেন ওনার রুমে। মন খারাপ হয়ে গেল সকলের। রুদ্ধ মনে মনে বলছে, বহুদূরে নয় দাদুই, তোমার কাছেই আছে বাবাই। খুব শীঘ্রই এই দূরত্ব শেষ হয়ে বাবা ছেলে এক হবেই। ভালোবাসায় ভরপুর হয়ে থাকবে শাহরিয়ার প্যালেস। ইনশা আল্লাহ। বলে দীর্ঘশ্বাস ফেলল সে। বিচিত্রাপুরে বেশ কয়েকটা দিন আনন্দের সাথেই কেটে গেল সকলের। আর এই কদিনেই আফাজ শাহরিয়ারের একদম কাছের কেউ হয়ে গেছে রুদ্ধ। তার সাথে একদম বন্ধুর মতন সম্পর্ক তৈরি হলো রুদ্ধের। নিজের জীবনের সকল কিছুই তিনি এখন রুদ্ধের সাথেই শেয়ার করেন। তাছাড়া তার চাচা চাচি, চাচাতো ভাইবোন সহ সকলের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে অনিমার সাথে। সে রুদ্ধকে একদম কাছে ঘেঁষতেই দেয় না। বেচারা রুদ্ধ আছে বেশ দুঃখে। এই নিয়ে তার দুঃখের শেষ নেই। অসহায় হয়ে বারংবার অহনের কাছে গেলেও শেষমেশ একই দুঃখ নিয়েই ফিরতে হয় তাকে। কেননা অনিমার মতন তন্নিও এখন সেই হারে অহনকে ইগনোর করছে। খালি কথায় কথায় ভাইয়া ভাইয়া বলে মাথা খাচ্ছে। তাদের কাণ্ড দেখে তুরসা আর রোদ হাসতে হাসতে শেষ। কিন্তু তার মাঝেও এবার আসল কাজটা করা এখনো বাকি রুদ্ধদের। যে কারণে এখানে আসা তাদের। কেননা শীত প্রায় শেষের পথে এখন। আর কাজটাও শীতের শেষ হওয়ার আগেই করতে হবে। আর সেই কাজ হলো সবকিছুর রহস্য উন্মোচন করা। কেন তার বাবা আজ সকলের চোখে এতটা খারাপ হলো? সে তার প্রথম ধাপ হিসেবে তার চাচাকেই মার্ক করল। তার চাচা ফাহাদ শাহরিয়ারি হয়তো তাকে এই সম্পর্কে বেশ কিছু ধারণা দিবে বলে মনে হচ্ছে অহনের। অহন বলে উঠল, রুদ্ধ আমার কি মনে হয় জানিস? ফাহাদ আঙ্কেল তোকে অনেক তথ্য দিতে পারবে। তুই একবার ওনার সাথে কথা বলে দেখ। আই থিঙ্ক হি উইল হেল্প ইউ। ভয় লাগছে যদি জিজ্ঞেস করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে। আর বাবাইকে দেয়া কথা আমার আর রাখা হবে না। বলে বেশ কিছুক্ষণ পিনপিন নীরবতা বিরাজ করছে সেই রুমে। হঠাৎ রুদ্ধ বলে উঠল, আচ্ছা চল, ভয় করলে হবে না। আমাদের এখনই সময় চাচ্চুর কাছ থেকে সত্যিটা জেনে নেয়া। না হলে সময় গড়িয়ে যাওয়ার পরেও আর কিছু হবে না। বলে রুদ্ধ এক পলক অহনের দিকে তাকালো। সে নিশ্চুপ ভঙ্গিমায় বসে আছে। সে জোর করে অহনকে উঠালো, তারপরে দুইজনেই ফাহাদ শাহরিয়ারের রুমের দিকে রওনা হলো। কিন্তু রুম থেকে বেরোতেই তাদের সামনেই বাধা হয়ে দাঁড়ালেন রুদ্ধের দিদুন তাহমিদা খাতুন। তিনি চারদিকে একবার চোখ বুলিয়ে ইশারায় তাদের নির্দেশ দিলেন সদর দরজার বাইরে যে ঘরটা আছে সেখানে অপেক্ষা করতে। তারাও সেই কথা মতন সেখানে গিয়ে তাহমিদা খাতুনের জন্য অপেক্ষারত রইল। ঘণ্টাখানিক পর তিনি চোরের মতন করেই ঢুকে ভীতি থেকে দরজা আটকিয়ে দিলেন। বেশ অবাকও হল রুদ্ধরা তার এমন আচরণে। কেন তিনি হঠাৎ তাদের এখানে নিয়ে এলেন? কিন্তু তাদের ভাবনার মাঝেই তিনি বলে উঠলেন,
রুদ্ধ দাদু ভাই, আমি জানি তুই আমার ছেলে ফারদিনের ছেলে। এটাও জানি তুই এখানে কেন এসেছিস। চমকে উঠলে রুদ্ধ। সাথে অহনও। তারা আপন মনে ভাবছে তাহলে কি সবটাই শেষ হতে চলল? কিন্তু তাদের অবাক করে দিয়ে তিনি বলে উঠলেন, জানিস দাদু ভাই, আমি তো মা। আমি ঠিকই ধরতে পেরেছিলাম যে আমার ছেলে কিছু করে নাই। কিন্তু তোর দাদুই যে রাগ, তার কাছে আমি কিছুই বলতে পারলাম না। আমার ছেলেটার কোনো দোষ ছিল না। ওই মানুষটিই সবকিছু করছে। সেই আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। সম্পত্তির লোভে পড়ে সে এসব করছে। তার মানে তুমি সব জানো দিদুন। কিন্তু দাদুইকে এসব বললে না কেন? আমি সব জানি না বাবা, তবে এই ব্যাপারে তোকে ফাহাদ সাহায্য করবে। আমরা তো ওনার কাছেই যাচ্ছিলাম, মাঝখানে আপনি আসাতেই আর যাওয়া হলো না। বলে অহন তাহমিদা খাতুনের দিকে তাকালো। কারণ সে এখন রুদ্ধের দাদুইয়ের কাছে। রাতের বেলা আমি নিজেই ওরে তোমাদের ঘরে পাঠাবো। তখন সবকিছু জেনে নিও। তবে সাবধান, তোর দাদুই যেন ঘুণাক্ষরেও টের না পাই। তুমি চিন্তা করো না দিদুন, তোমার দোয়ায় দেখবে সবকিছু আগের মতোই হয়ে যাবে। আই প্রমিজ উইথ ইউ দিদুন। কিন্তু লোকটাকে? সে এখন থাকে কোথায়? আমি জানি দাদু ভাই, তুই পারবি সব ঠিক করতে। আর সে লোকটা হলো আলী মির্জার ছেলে। এই এলাকারই একজন বর্ণাঢ্য ব্যক্তি সে। কি নাম আলী মির্জার সেই ছেলের? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অহন। সাথে রুদ্ধ। কিন্তু তাহমিদা খাতুন যার নাম বলল তা শোনার সাথে সাথেই দুজনের অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। আমার সাথে আপনার ভাইবোনের সম্পর্ক, তাই না মিস্টার রুদ্ধ শাহরিয়ার? তা আমি আপনার কোন মায়ের পেটের আপন বোন বলুন তো ভাইয়া? রুদ্ধের দিকে তাকিয়ে রাগী মুড নিয়ে প্রশ্ন করল অনিমা। বারান্দায় দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন রাত্রি দেখছিল রুদ্ধ। ঠিক তখনই রুদ্ধের রুমে এলো অনিমা। তাকে কোথাও খুঁজে বারান্দায় গিয়ে দেখল রুদ্ধ একনজরে আকাশপানে তাকিয়ে আছে। অনিমা মনে মনে বলে উঠল, মহাশয় তাহলে এখানে কুয়াশাবিলাস করছেন, আর আমি তাকে সারারুম খুঁজেও পেলাম না। আমারে বোন ডাকার ফল বুঝবেন এবার মিস্টার অসভ্য। বলে শয়তানি হাসি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে রুদ্ধের উদ্দেশ্যে রাগী মুড নিয়ে প্রশ্নটি করল অনিমা। অনিমার ডাকে ধ্যানচ্যুত হল রুদ্ধ। ঘুরে তাকালো অনিমার দিকে। অনিমার দিকে ফিরে তার এমন রাগীভাব দেখে মনে মনে হাসল রুদ্ধ। মনে মনে বিড়বিড়িয়ে উঠল, মহাশয়া তো হেভি রেগে আছেন দেখি। দাদুইকে বোন বলে পরিচয় দেয়াতে এতটা রেগে গেছেন তিনি? মাই গড, মসিউর সি ফিল লাভ উইথ মি। বলে মুচকি হাসি দিল। অনিমা চোখজোড়া ছোট ছোট করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। তাকে মুচকি হাসি দিতে দেখে বলে উঠল, তা ভাইয়া, আপনি কি শোকে পাগল হয়ে গেছেন নাকি ভাইয়া ডাকটা শুনে শিহরিত হয়েছেন? কোনটা? রুদ্ধ দুকদম এগিয়ে এলো অনিমার দিকে। অনিমাও পিছিয়ে গেল সেই হিসেব করে। রুদ্ধ ঘোরলাগা কণ্ঠে বলে উঠল, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি ফুলপরি? রুদ্ধের মুখে ফুলপরি শুনে রাগ হলো অনিমার। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে অভিমানী সুরে বলে উঠল, আমি কোনো ফুলপরি নয়। যদি ফুলপরি হয়েই থাকি তাহলে আপনার দাদুইয়ের কাছে আপনার বোন বলো পরিচয় দিলেন না কেন? তন্নিকে তো ঠিকই ভাইয়ার হবু বউ বলে সম্বোধন করলেন, আমাকেও করলে কি হতো? অভিমান জন্মেছে অনিমার মনে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। রুদ্ধ আলতো হেসে তার ফুলপরিকে নিজের দিকে ফিরালো। অনিমার চোখে চোখ রেখে বলল, ভালোবাসো আমায়? নিজেকে সামলো অনিমা। সে তার এই অনুভূতিকে কোনো কিছুর মাঝে প্রতিফলন ঘটাতে চায় না। কেননা একবার ঠকেছে এই সুপ্ত অনুভূতিকে ভালোবাসায় রূপ দিয়ে। আনারও সে ঠকতে চায় না। কিন্তু এবারের তার এই সুপ্ত অনুভূতিটার মানে সে বুঝতে পারছে না। চোখজোড়া বন্ধ করে নিল সে। মনে আবারও দুষ্টুমির উদয় হলো অনিমার। সে মুচকি হাসি দিয়ে বলে উঠল, হাসি তো ভালো। আপনি তো আমার ভাই। অহন ভাইয়ার মতন ভাই, তাই না? আপনাকে তো ভাইয়ের মতনই ভালোবাসবো ভাইয়া। অনিমার মুখ থেকে এমন কথা সে আশাই করেনি। সিরিয়াস মুডে এসে সে এমন মজা করবে ভাবতেই পারেনি। তার সব আশায় জল ঢেলে দিল সে। তার ভাবনার মাঝেই অনিমা আবারও বলে উঠল, ভাইকে ভালোবাসা আমার একান্ত করণীয়। তাই আজ থেকে আপনাকেও ভালোবাসবো আমার ভাইয়ের মতন। ঠিক আছে রুদ্ধ ভাইয়া, বলে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। রুমের বাইরে এসে হাসতে লাগলো মনে মনে। দেখলেন মিস্টার, এই অনিমা সিরিয়াস মুডে এসে আপনাকে নাকানিচোবানি দিবে। সাবাস অনিমা, বলে নাচতে নাচতে তাদের রুমে চলে গেল। এদিকে রুদ্ধ মাথায় হাত দিয়ে বসে রইল। তাকে অনিমা এমনভাবে সিরিয়াসলি নাকানিচুবানি দিবে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। মনে মনে বিড়বিড়িয়ে বলে উঠল, এই প্রথম তুমি আমায় এমন করলা মিস ফুলপরি। তোমায়ও আমি দেখে নিচ্ছি মিস। হঠাৎ তার ভাবনার মাঝেই ফোন আসলো।
সাথেই রিসিভ করল সেই কলটা। হা আপুই, বল। ফোনের ওপাশের মানুষটি বলে উঠল, সবকিছু ঠিক আছে তো? দাদুই কি তোকে চিনতে পারছে? না, তবে দিদুন আর চাচ্চু চিনতে পেরেছে। তবে দিদুনি সবার আগে আমায় চিনতে পেরেছে। আচ্ছা, তাহলেই তো ভালোই হলো। আর সবকিছু কি তাহলে গুছিয়ে নেব? আমার না এত নাটক আর করতে ইচ্ছে করছে না। কি যাতা বলছিস বলতো আপুই? তুই এখন তুরনের স্ত্রী। তাছাড়া তুই এও বলেছিলি তুই সবটা সামলাতে পারবি। আগের সবকিছু ভুলে নতুন করে শুরু করবি তাহলে? হ্যাঁ, বলেছি। কিন্তু সে তো আমায় সময়ই দিচ্ছে না। তাছাড়া সে নাকি অন্য কারোতে আসক্ত। সেদিন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিল শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম বলে। বলে ডুকরে কেঁদে উঠল ফারিহা। হারুদ্ধের বনি হলো ফারিহা। ফারিহা মুনা। আর বিয়ের দিন নাটকীয়তার মাধ্যমেই তুরন ফারিহার বিয়ে হয়েছিল। ও আট, তুরন তোর গায়ে হাত তুলেছে? জাস্ট আমার আসা পর্যন্ত ওয়েট কর, এর একটা না একটা ব্যবস্থা আমি করবই। রাখি এখন, বলে ফোন কেটে দিল রুদ্ধ। রাগে কাঁপছে তার শরীর। তার বোনের গায়ে হাত দেওয়ার ফল তুরনকে হাড়ে হাড়ে টের পেতে হবে, সেটার প্রস্তুতি নিবে তখনই যখন এই দিকের একটা ব্যবস্থা সে করতে পারছে। নিস্তব্ধ রাত মানে গভীর নেশা। স্বপ্ন দেখার আশা। রাত মানে মনের গহীনে লুকিয়ে রাখা উষ্ণ ভালোবাসা। রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড় খোলা। গভীর রাত জানে সময় থেমে থাকার যন্ত্রণা। একটি নির্ঘুম রাত জানে খেই হারা শত ভাবনা। রাতের গভীরতা যখন ক্রমশ বেড়ে যায়, চারদিকে নিস্তব্ধতা, আকাশে তারা ছাড়া বাকি সবার ছুটি। ঠিক তখনই সকল স্মৃতির অঙ্কুর ডালপালা মেলে। অন্ধকার রাত জাগা যেন রুদ্ধের একটা বহুদিনের পুরনো অভ্যাস। যেন ঘুম ভাঙ্গা পাখি সে। অন্ধকার রাতটাকে সে খুব গভীরভাবে উপভোগ করে। দিনের কর্মব্যস্ততা শেষে যখন রাত নামে, মানুষ তখন বুক ভরা আশা নিয়ে ঘুমিয়ে পড়ে। রুদ্ধ একলা জেগে থাকে, ঘুম ভাঙানো পাখি এসে তার ঘুম বানিয়ে দিয়ে যায়। চারদিক নিশ্চুপ অন্ধকার জগৎ থাকে প্রাণভরে দেখে সে। আর জীবনের প্রতিটি অন্ধকার রাত অপেক্ষা করে ধ্রুবতারার জন্য। যখন থেমে যায় জীবনের সমস্ত কোলাহল, রুদ্ধ তার আপুর বলা সমস্ত কথা অহনকে জানিয়ে দিল। এও বলল তুরন তার আপুর গায়ে হাত পর্যন্ত তুলেছিল। অহন শুধু চুপ করে শুনে গেল। তার পরিবর্তে রুদ্ধের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিল। যার অর্থ রুদ্ধও বুঝে গেল। রুদ্ধ আর অহন অপেক্ষা করছে ফাহাদ শাহরিয়ারের জন্য। তিনি আসবেন কিছুক্ষণ পর। হঠাৎ কড়া নেড়ে উঠল দরজার। রুদ্ধ একবার অহনের দিকে তাকালো। অহন তাকে ইশারায় বুঝালো যে তার চাচ্চু আসছে হয়তো। অতঃপর অহন নিজেই দরজা খুলে দিল। ফাহাদ শাহরিয়ার ঢুকতে ঢুকতে বললেন, আসলে সকলে ঘুমিয়ে পড়ার অপেক্ষায় ছিলাম তাই আসতে লেট হয়ে গেল। আর রুদ্ধ বড়মা আমায় বলেছেন তুমিই আমাদের বংশের প্রথম পুত্র। আমার একমাত্র ভাইপো, ফারদিনের ছেলে। কতদিন আজ তারে দেখি না। বলে চোখের জল মুছলেন ফাহাদ শাহরিয়ার। চাচ্চু, আমি সব ঠিক করে দেব। তার আগেই তোমায় বলতে হবে কে ইসবের মূল মাস্টারমাইন্ড। কে করেছে এসব? না বাবা, কেউ ইসবের মাস্টারমাইন্ড নয়। এখানে প্রতিশোধের খেলা চলেছিল সেদিন। ঘোর প্রতিশোধের খেলা। যেখানে তোমার বাবা নির্দোষ হয়েও আমার দিকে চেয়ে শূন্য মাঠে গোল খেয়েছিল। শুধু আমার জন্যই। ফাহাদ শাহরিয়ারের কথায় বেশ অবাক হলো অহন আর রুদ্ধ। তবে সে প্রশ্নাত্মক দৃষ্টিতে নিক্ষেপ করল তার চাচার উপর। তিনি সেটা বুঝতে পেরে বললেন, আমি জানি তুমি কিছুই বুঝেনি। তবে একটা কথা শুনে রাখো, তোমার বাবার বন্ধু জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কনকই এসব করেছিল। তারাই প্রতিশোধ নিতে চেয়েছিল তোমার বাবার কাছ থেকে। তবে জাফরিনের এই শাহরিয়ার প্যালেসের সম্পত্তির লোভ বেশি ছিল, সেই তার ভাইয়ের মাধ্যমে প্রতিশোধ নেয়ার জন্য সেদিন বলেছিল। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তবে জাফরিন কিংবা তার ভাই জাহিদ আলীকে ধরলেই সবকিছু ফাঁস হবে। ওকে চাচ্চু, তোমায় অসংখ্য ধন্যবাদ। এবার দেখবে আসল চালটা রুদ্ধ চালবে কি করে। তুমি এবার যেতে পারো, না হয় চাচিমা আবার সন্দেহ করতে পারে। আচ্ছা তাহলে, সাবধানে করবে সবকিছু। আমি কিন্তু খুব শীঘ্রই আমার ভাইকে দেখতে চাই। যাই তাহলে, বলে চলে গেলেন রুদ্ধের চাচা। তা দেখে অহন বলে উঠল, সবত শুনাইল। জাহিদ আলীও এখন আমাদেরই কাছে বন্দি, কিন্তু এই তার বোন কি যেন নাম, তারে পাবো কোথায়? সবুর কর ভাই, কারণ সবুরে মেওয়া ফলে। বলে অধরের কোণে হাসিটা ফুটিয়ে তুলল রুদ্ধ। চলবে ইনশা আল্লাহ। আর এক পর্ব আছে।